সে চোখ খুলল, কে তাকে ওই ভাবে ফেলে দিল তাকে দেখার জন্য, কিন্তু চোখ খুলে যা দেখতে পেল তাতে অরিদ্ধির মেজাজ খারাপ হয়ে গেল, কারণ সে চোখ খুলে আয়ানকে দেখতে পেল। আপনি আমার পেছনে কেন লাগছেন বলেন তো? আমায় কি একটুও শান্তিতে থাকতে দিবেন না? ওই 2 দিন তো ভালোই ছিলাম, আবার কেন আমার পিছনে পড়লেন? তুমি বুঝো না আমি কোনো তোমার পিছনে লেগে আছি? না বোঝার চেষ্টা করো না। অরিদ্ধিকে বেড থেকে তুলে না, আমি বুঝি না আর বোঝার চেষ্টাও করি না। আপনি আমার পিছু নেওয়া ছাড়ুন। সেই দিন রাতে চোরের মতো আমার বাড়িতে ঢুকলেন, আজ আবার আমায় ফলো করতে করতে এই বাড়িতেও ঢুকে পড়লেন। আমি আপনাকে পুলিশে দিব। কথাগুলো এক নিঃশ্বাসে বলে দিলাম। ওকে বাট আগে বলো তুমি এই বাড়িতে কি করছো? আপনাকে কেন বলবো? ওকে ফাইন, পুলিশ ডাকো, আমি বলবো এইটা আমার বাড়ি। ওর কাছে গিয়ে বললেই হলো নাকি? এত বড় আর সুন্দর বাড়ি দেখছে আর অমনি আপনার হয়ে গেল। তাহলে তুমি বলো এইটা কার বাড়ি? এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি। আপনি এখান থেকে যান, আমার স্বামী দেখলে আপনাকে কাঁচা গিলে ফেলবে। মিথ্যা বললাম। ওহ রিয়েলি? আমি তোমার স্বামীর সাথে দেখা করতে চাই। কেন? এত বড় বাড়ির মালিকে দেখতে চাই, আর আমি তোমার কথা বিশ্বাস করি না, সো তোমার স্বামীর সাথেই দেখা করে আসি চলো। ওর হাত ধরে দরজাটা খুলে রুমের বাহিরে আসলাম। ওকে খুব চিন্তিত দেখাচ্ছে, আমার ভালোই লাগছে। কিছু একটা ভেবে ঠিক আছে, বাট ও এখন তো বাসায় নেই। সে কি কোথায় গেছে এমন সুন্দরী বউ রেখে? রাগানোর জন্য বললাম। ও আপনার মতো না গাফ রেখে অন্য মেয়ের পিছনে লেগে থাকবে। ও আমায় খুব ভালোবাসো, আপনার মতো লুচ্চু না। ও বিদেশে গেছে বিজনেসের কাজে। মিথ্যা বললাম। এই ছেলের জন্য যে আর কত মিথ্যা বলতে হবে আল্লাই জানে, যাকে কোনো দিন দেখিনি, এমনকি নাম অবধি জানি না, তকে স্বামী বলে দাবি করছি শুধু মায় এই হারামিটার জন্য। এ যে ম্যাডাম কোথায় হারিয়ে গেলেন? যতদিন আপনার স্বামী না আসবে ততদিন আমি এই বাসায় থাকব। না না, এ হতে পারে না, ও থাকলেও আমি থাকব না কোজ, এইটা আমার শ্বশুর বাড়ি না। মনে মনে কি হলো, কথা বলছো না কেন? ওর সামনে গিয়ে চুটকি বাজিয়ে আপনি এখানে থাকতে পারবেন না? আমার হাজব্যান্ড নাই তো কি হয়েছে, আমার ফ্যামিলি আছে। চলেন আমার ননদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেয়। হাত ধরে টানতে টানতে নিয়ে গেলাম। আশার সাথে যখন কথা বলবে তখন ওকে ইশারায় বলে দিব নি যে ও যা বলবে তাতে যেন হ্যাঁ বলে। এইদিকে আশা তারার সাথে তেমন কথা বলছে না, তারা বুঝতে পারছে বাট অরিদ্ধি নিষেধ করছে, সেই জন্য কিছু বলতেও পারছে না। আশা চোখ বন্ধ করে শুয়ে আছে আর তারা সোফায় বসে থেকে ফোন টিপছে। এই আশা, ওরু কখন গেল, এখনো আসেনি, তুই থাক আমি দেখে আসি। সত্যি তো ও অনেকক্ষণ গেছে, এখন ও আসছে না কেন? কোনো সমস্যা হলো নাকি? আশা মনে মনে কথাটা বলল। তারা দরজার দিকে পা বাড়াতেই অরিদ্ধি আয়ানের হাত ধরে চিৎকার করতে করতে রুমের ভিতরে ঢুকল। আশা আয়ানের হাত ওইভাবে টেনে নিয়ে আসতে দেখে কিছু একটা বলতে নিবে তার আগেই অরিদ্ধি বলে উঠল, এই হচ্ছে আমার ননদ। ও একটু অসুস্থ তাই শুয়ে আছে, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড তারা। অরিদ্ধি আশাকে ইশারায় বোঝাবে সেই জন্য আশার দিকে তাকিয়ে আছে, কিন্তু আশা তাকিয়ে আছে আয়ানের দিকে। আশা অরিদ্ধির কথা শুনে আকাশ থেকে পড়ল, অবাক চোখে আয়ানের দিকে তাকিয়ে থাকে, বলা শুরু করল, ভাই। তার আগে আয়ান বলে উঠল, সব তো বুঝলাম, তা তোমার হাজব্যান্ডের পিক দেখব? ওই আপনার সাথে আমার কথা হয়েছে, আমার ফ্যামিলির যে কোনো একজনের সাথে দেখা করে চলে যাবে। আমার ননদের সাথে দেখা করছেন, সো এখন আমার বাড়ি থেকে বের হয়ে যান। আয়ানের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এইদিকে তারার মনের ভিতর তো ঘণ্টা বাজতে, সে আয়ানকে দেখে কোজ আয়ান হলো তারার স্কুল লাইফের ক্রাশ। আশার মাথার উপর দিয়া সব যাচ্ছে। ওরও বলছে আমি নাকি ওর ননদ, তাহলে ও আমার ভাবি হচ্ছে। ভাইয়া সবাইকে না জানিয়ে বিয়ে করল, আমাদের কিছু বলার প্রয়োজন ও মনে করল না। আর ওরও আমার বেস্ট ফ্রেন্ড, ও তো আমায় কিছু বলেনি। আর ও যদি আমার ভাবি হয় তাহলে ও আমার ভাইয়ে হাত ধরে ওইভাবে টানছে কেন? না কিছু মাথায় ঢুকছে না। মনে মনে ওদের আটকাতে হবে। দাঁড়াও তোমরা।
আয়ান অরিদ্ধি পেছনে ফিরল। তোমরা বিয়ে করলি কবে? অবাক চোখে আয়ান বলল, ওকে বল, অরিদ্ধিকে দেখিয়ে দিয়ে। এই ওকে এত কথা বলতে যাব কেন? ওকে তোর ভাইয়ের পিক দেখে এ বাড়ি থেকে বের করে দিয়ে আসি। এই দাঁড়া, ভাইয়ের পিক দেখাবি মানে? তুই যদি আমার ভাবি হয়ে থাকিস তাহলে তোর আমার ভাইকে চেনার কথা। আর ভাইয়া তুমি আমায় বলবা তোমরা বিয়ে কবে করেছ? কি হলো ম্যাডাম বলেন? মুচকি হাসে। এই তুই কি বললি ওকে ভাইয়া বললি কেন? আরে গাধি ভাবি, ও হলো তোমার হাসটার আমার ভাইয়া। ভাইকে ভাই বলবো না তো কি বলবো? কি ববব বললি তুই? আমায় আগে বলিসনি কেন? ভয় ভয় মাথা নিচু করে। আমি কি বলবো? আমার বলার আগেই তো তুই নিজেকে আমার ভাবি বলে পরিচয় দিলই। তুই যদি আমার ভাবি হয়ে থাকিস তাহলে তুই আমার ভাইকে চিনবি। হাসতে হাসতে তারা চিল্লিয়ে বলল, এই তোরা কি নাটক শুরু করলি? আমায় মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আল্লাহ আমারে বাছাও এই রাগী সারটার হতো থেকে। ওরু পলা নাতি নাতনির মুখ যদি দেখতে চাস, ধ্যাতো আমিও না আগে এখান থেকে পালিয়ে হাজব্যান্ডের মুখ দেখি তো নাতি নাতনি দূরের কথা। বীর বীর করে বলে পালাতে নিল, তার আগেই আয়ান হাত ধরে নিল। কোথায় যাও তোতাপাখি বউ আমার? চলো আমরা সাথে। তুমি বলছিলে না তোমার বর তোমায় অনেক ভালোবাসে? বউ চলো, তোমায় আজ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। আয়ান অরিদ্ধির হাত ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। ঠাসস করে আয়ান রুমের গেট লক করে দিল, দিয়ে অরিদ্ধির দিকে অন্যরকম করে তাকিয়ে আছে। এ চাহনি কোনো রাগের না, শুধু ভালোবাসার। এক ধ্যানে তাকিয়ে আছে অরিদ্ধির দিকে। অরিদ্ধি হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আয়ানের থেকে ছাড়িয়ে নিতে পারছে না, তাই চুপ করে না থেকে কথা বলল। আপনি আমার ছেড়ে দিন, আমার ভুল হইছে। আসলে আমি জানতাম না আপনি আশার ভাই আর এই বাড়িটি আপনার। আর এমন হবে না, কথা দিচ্ছি আমি আর আপনার সামনে আসব না। আয়ান মুগ্ধ নয়নে তার তোতাপাখিকে দেখছিল আর তার কথা শুনছিল, কিন্তু শেষের কথাটা শোনার পর তার রাগ মাথায় উঠে গেল। সে অরিদ্ধিকে এক ঝটকানি দিয়ে তার সাথে মিশিয়ে নিল। দুজন দুজনের খুব কাছাকাছি, এতটা কাছাকাছি যে একজন অপরজনের স্পন্দন বুঝতে পারছে। অরিদ্ধির খুব অস্বস্তি লাগছে, কারণ সে প্রথম কোনো ছেলের এত কাছে গেছে। সে ছাড়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু আয়ান ছাড়ছে না, এমনভাবে ধরে রেখেছে মনে হয় এখনই ছেড়ে দিল অরিদ্ধি পলিয়ে যাবে। আয়ান জড়িয়ে থাকা অবস্থায় বলতে শুরু করল, তুমি কোথাও যাবে না তোতাপাখি, তুমি আমার চোখের সামনেই থাকবা, আর যেন না শুনি। অরিদ্ধি আয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি করছেন? কি ছাড়ুন আমায়। আমি আপনার কথা কেন শুনব? আপনি আমার কেউ না, শুনছেন? আয়ান বলল, কে বলল কেউ না? তুমি তো একটু আগেই বললা আমি তোমার স্বামী। ওইটা তোমার শ্বশুর বাড়ি, এখন আবার অন্য কথা বলছো কেন? হাসতে হাসতে আমি জানি নাকি আপনি আশার ভাই, আর এই বাড়িটি আপনার? তোতলিয়ে না জেনে যখন বলছো তার শাস্তি তো পেতেই হবে। অরিদ্ধির দিকে এগিয়ে কক ককি শাস্তি? পিছাতে পিছাতে চুপ। কি হলো বলেন? আর আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? শাস্তি দিতে? দেখুন ভালো হবে না বলে দিচ্ছি, আমায় যেতে দিন। পিছতে পিছতে দেওয়ালের সাথে লেগে গেল। আয়ান আর কোনো কথা না বলে অরিদ্ধিকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর দিকে তাকিয়ে থেকে মুখটা ওর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, উদ্দেশ্য অরিদ্ধির ঠোঁট। অরিদ্ধর এইসব দেখে চোখ বন্ধ করে আছে। ও বুঝতে পারছে যে ওর সাথে এখন কি হতে যাচ্ছে। ও আয়ানকে ধাক্কা দিচ্ছে কিন্তু লাভ হল না। ততক্ষণে আয়ানের ঠোঁট অরিদ্ধির ঠোঁটের খুব কাছাকাছি চলে এসেছে, এখনই লাগিয়ে দিবে তার আগেই দরজায় কেউ নক করল। আয়ান অরিদ্ধিকে ছেড়ে দিয়ে দরজা খুলে দিল। আশা ও তারা ভিতরে এসে অরিদ্ধি ও আয়ানকে প্রশ্ন করল, কি হচ্ছে এই সব? অরিদ্ধি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আয়ান ও ওর পিছন পিছন গেল। এই আশা তোর ভাই কি হ্যান্ডসাম রে, আমায় তোর ভাবি বানিয়ে নে না, সমস্যা নাই। অরিদ্ধিকে ডিভোর্স দিয়ে তারা। আশা বলল, এই তুই থামবি? তোরা ভাই বোন পারিস তো এটাই অন্যের স্বপ্ন নষ্ট করতে।
মানে কি বলতে চাচ্ছিস তুই? আর তুই আমার ভাইকে কি চিনিস? আমি কি বললাম আমার কথাটা কাটিয়ে নিতে হবে? আমার ভালো লাগছে না, তুই আমায় দেখতে আসছি, দেখা হয়ে গেছে, এখন তুই আসতে পারিস। তুই আমায় এইটা বলতে পারলি? যাচ্ছি, আর কখনো তোর সামনে আসব না। তারা কেঁদে কেঁদে চলে গেল। তারা আমি এভাবে বলতে চাইনি রে, আমি যে খুব একা, আমি আমার কষ্ট কাকে বলবো? তখন ওইভাবে তোকে না বললে আমি অনেক কিছু তোকে বলে দিতাম। আমায় ক্ষমা করে দে। আশা কথাগুলো বলে ফ্লোরে বসে পড়ল। ওর চোখের পানি বন্ধ হচ্ছে না। ওর আজ খুব কষ্ট হচ্ছে অতীতের কথা মনে পড়ে, কি সেই অতীত যার জন্য আশা এভাবে সবার চোখের আড়াল কাঁদছে, কষ্ট পাচ্ছে। আমরা না হয় পরেই জানবনি। আয়ান গাড়ি ড্রাইভ করছে আর অরিদ্ধির দিকে তাকিয়ে আছে। অরিদ্ধি রাগে লজ্জায় আর ভয় কোনো কথা বলতে পারছে না, চুপ করে বসে আছে বাহিরের দিকে তাকিয়ে, আর মনে মনে আয়ানকে গালি দিচ্ছে। আপনারা কি ভাবছেন অরিদ্ধি আয়ান ওই গাড়িতে কিভাবে? তাহলে শুনুন। অরিদ্ধি ওইভাবে চলে যাওয়ার পরে আয়ানও যায় ওর পিছু পিছু। অরিদ্ধি গেট থেকে বের হয়ে চলে যেতে নেয়, আর সেই মুহূর্তে আয়ান ওর হাত টেনে ধরে। এই মেয়ে, কোথায় যাচ্ছ এভাবে? আমি আপনাকে বলার প্রয়োজন মনে করি না, হাত ছাড়ুন, আমি বাসায় যাব। গাড়িতে বসো, আমি তোমায় পিক করে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি যেতে পারব। তোমার নাই থাকতে পারে, কিন্তু আমার প্রয়োজন আছে। কথা না বাড়িয়ে গাড়িতে উঠো বলছি। আমি উঠব না। কি করবেন আপনি? চেঁচিয়ে বললাম কথাটা। আবার ও বলছি যাবা কি যাবা না। ওর দিকে এগিয়ে রাগী চোখ তাকিয়ে কথাটা বললাম। নন্না, আপনি শুনতে পড়েননি? ওর কথা শুনে আয়ানের রাগে চোখ দুটো লাল হয়ে গেল। আয়ান অরিদ্ধির দিকে এগিয়ে করে দিল সেই বিখ্যাত কাজটি। 5 মিনিট পরে আয়ান অরিদ্ধিকে ছেড়ে ঠোঁট মুছে ওকে কোলে নিয়ে গাড়িতে বসে দিল। অরিদ্ধি ভাবতেও পারেনি ওর সাথে এমন কিছু হবে। তারপর থেকে অরিদ্ধি চুপ। বর্তমানে অরিদ্ধিদের বাসার সামনে এসে আয়ান গাড়ি থামাল। অরিদ্ধি গাড়ি থেকে নেমে সামনের দিকে তাকিয়ে চলে যাচ্ছে। আয়ান বলল, বাই তোতা পাখি, আবার দেখা হবে। অরিদ্ধি যেতে যেতে বলল, এই জীবনে না। গোমরা মুখ রাগী সারটা আমার লাইফটা শেষ করে দিল। তারাদের বাসায় তামিম আর তার মা বাবা বসে আছে ড্রয়িং রুমে, বসে থেকে গল্প করছে। তামিমের বাবা মা সিলেট থেকে 3 দিন আগে আসছে, এখন ঢাকাতেই থাকবে। তারা বাসায় ঢুকে তার বাবা মা আর তামিমের সামনে পড়ল। তারা পাশ কেটে চলে যেতে নিলে তারার বাবা বলে, কোথায় গিয়েছিলে আম্মু? এই তো বাবা, আশাদের বাসায় আসা অসুস্থ, তাই ওকে দেখতে গেছলাম। তামিম আশার অসুস্থ কথা শুনে চোখ কমিয়ে গেল। সবার চোখ এড়ালেও তারার চোখে ঠিকই পড়ল। তারা কিছু না বলে তার রুমে গেল। তামিম তারার চোখ মুখ দেখে বুঝতে পারে যে ওর কিছু হয়েছে, তাই তামিম ও তারার পিছু পিছু গেল। তারা, বোন আমার, তোর কি হয়েছে বল? তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আমায় বল। তার আগে আমার একটা কথার উত্তর দিবি ভাইয়া? অবশ্যই দেব, বল তুই। আশাকে তুই চিনিস? কক, কোনো আশা? আমার বান্ধবী আশা। তোর র র বান্ধবীকে আমি কি ভাভা বব্বে চিনব? সেইটা তো তুই ভালো করে জানিস ভাইয়া। তামিম আর কোনো কথা না বলে রুমে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে আর ভাবছে, কেন আমার সাথে এমন হলো? আমি আমার অতীতকে ভুলতে চাই। ও আমার কাছে শুধু অতীত, আমি ওকে ভুলতে চাই, আর আমার ভবিষ্যৎ হবে অরিদ্ধি, শুধু অরিদ্ধি। মুখে হাসি ফুটে উঠল অরিদ্ধির কথা মনে করতেই। আমার অরিদ্ধিকে চাই, কালকেই যাব অরিদ্ধির কাছে। এইদিকে অরিদ্ধি বাসায় আসতে ওর বাবা বলল, মা ওরু, আমি তোমার স্যারের সাথে কথা বলে 1 সপ্তাহের ছুটি নিচ্ছি। কাল বিকালে আমরা তোমার দাদু বাসায় যাব, তুমি প্যাক করে নিও, আর কাল শপিং এ যাবে, এই নাও টাকা। কেন বাবা, হঠাৎ এইসব কেন? বলছি মামনি, নিলয় আজকে দেশে এসেছে, এই মাসের শেষে বিয়ে, আর সেইটা ঢাকায় হবে। তার আগে সবাই ঠিক করেছে ফ্যামিলি ট্যুরে যাবে কক্সবাজার।
আমরা যে যার মতো করে যেয়ে তোমার দাদু বাসায় যাব, ওখানে থেকে আমরা সবাই মিলে একসাথে কক্সবাজার যাব ভাবতে পারছিস? ও বাবা, লাভ ইউ বাবা। লাভ ইউ টু মাই প্রিন্সেস। তুমি ফ্রেশ হতে যাও, আমি গেলাম। সকালবেলা। অরু উঠো না, আর কত ঘুমাবি বলতো? সকাল 10টা বেজে গেছে, তাও ওঠার কোনো লক্ষণ দেখছি না। এই অরুরুরুরুরু। কে সকালবেলা আমার রুমে এসে ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, চোখ ডলতে ডলতে? আমি। চোখ খুলে দেখ। আরে আশা তুই? হুম আমি। কেন আমি আসতে পারি না? আরে তা না, তুই তো কারণ ছাড়া আসিস না, তাই বললাম আর কি। হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে, আমরা শপিং এ যাব। ওকে যাচ্ছি, তুই 5 মিনিট ওয়েট কর, আমি 10 মিনিটে আসছি। ওই হারামি, যা তাড়াতাড়ি। হুম। আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম, দেন রেডি হয়ে নিচে আসলাম। আম্মু আমি গেলাম। হুম তাড়াতাড়ি আসবি বিকালে, কিন্তু আমার তোর দাদুবাড়ি উদ্দেশ্যে রওনা দিব। ওকে আম্মু। আন্টি গেলাম। মা আবার এসো বেড়াতে, তুমি তো আর আসোই না। ওকে আন্টি, কাল তো দেখা হচ্ছে তোমাদের সাথে। আশা চল এবার, এমনি অনেক লেট হয়ে গেছে, বলে আমি গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসলা। আশা ও এসে বসল। আমি ড্রাইভ করছি আর আশা কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। ওর মুড অফ মনে হচ্ছে, বাট কোচটা আমার জানতেই কিন্তু এখন না। অবশেষে আমরা শপিং মলে পৌঁছালাম। এই আশা নেমে আয়। কি হয়েছে, তোর জন্য কি শান্তিতে গান ও শুনতে পারবো না? বাসায় যেয়ে শুনিস, আমার মা ক্ষমা কর, এখন আগে শপিং করি। আমার তো খেয়াল ছিল না যে আমরা শপিং এ আসেছি। কিভাবে মনে থাকবে যে মনোযোগ দিয়ে গান শুনছিস, তাতে মনে না থাকারই কথা। আমি আশার হাত ধরে মলে নিয়ে আসলাম। আমি আর আশা অনেকগুলো ড্রেস নিলাম। একটা শাড়ি শপে যেয়ে আমার চোখ আটকে গেল একটা শাড়ি দেখে। শাড়িটা খুব সুন্দর, রেড কালারের শাড়ি, মাঝে মাঝে সবুজের কাজ আছে, ব্লাউজটা অসম্ভব সুন্দর, কিন্তু আমি নিলাম না, কোজ আমি শাড়ি পরি না তেমন। এই অরু, অনেক তো শপিং করলা, আমার ক্ষুধা লাগছে। হুম আশা, চল আমরা রেস্টুরেন্টে যেয়ে লাঞ্চটা করে নেই। হুম। আমরা রেস্টুরেন্টে গেলাম। আশা ওয়াশরুমে গেল, আমি আসার জন্য ওয়েট করছি, ও আসলে একসাথে লাঞ্চ করব সেই জন্য। আমায় কেউ রাগিনী বলে ডাকল। তাকলাম তার দিকে। আরে পচা আলু আপনি? তামিম। আমি আর তারা শপিং করে রেস্টুরেন্টে আসলা, এসে দেখলাম অরিদ্ধি বসে আছে, তাই ওরে ডাক দিলাম। রাগিনী, তুমি আমায় যে নামেই ডাকো না কেন, আমি কিছু বলবো না তাই বলে এই রকম পাবলিক প্লেস এ এইভাবে ডেকো না, করুণ স্বরে। আমি এই নামেই ডাকব। তোমার সাথে আমার কিছু কথা আছে রাগিনী, একটু সময় হবে তোমার আমায় দেওয়ার মতো? অরিদ্ধি কিছু বলার আগেও তাকিয়ে দেখে আশা দাঁড়িয়ে আছে আর ওর চোখে পানি টলমল করছে। অরিদ্ধি আশার সাথে কথা বলতে যাবে, এর মধ্যেই আশা দৌড়ে বের হল রেস্টুরেন্ট থেকে। আশার পিছু পিছু অরিদ্ধি ও গেল। তামিম ও আর দাঁড়িয়ে না থেকে ওদের পিছনে গেল, কিন্তু ওদের বুঝতে দিল না। আশা যে পাশের একটা পার্কে বসে আছে, কাঁদছে আর বলছে ও কেন আসছে আবার। আমি জানি ও আমায় ভুলে গেছে, আর এইটাও জানি ও অরিদ্ধিকে লাইক করে, আমি কিভাবে সহ্য করব? হে আল্লাহ, তুমি আমায় শক্তি দাও। অরিদ্ধি আশার সব কথা শুনে নিল। আশার কাঁধে হাত রাখতে আশা চমকিয়ে গেল। আশা চোখ মুছে তাকিয়ে দেখে অরিদ্ধি ওর কাঁধে হাত রাখে ওর দিকে তাকিয়ে আছে। আশা কিছু বলতে যাবে, তার আগেই অরিদ্ধি আশাকে থামিয়ে বলল, আশা আমি তোর কে হই? হঠাৎ এমন প্রশ্ন শুনে আশা ঘাবড়ে গেল এবং অবাক চোখে অরিদ্ধির দিকে তাকাল। হুম বল, আমি তোর কে? অনেকক্ষণ সময় নিয়ে আশা বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই আমায় বেস্ট ফ্রেন্ড মনে করিস? তাচ্ছিল্য হাসি দিয়ে। তুই কি বলতে চাচ্ছিস? আমি যদি তোর বেস্ট ফ্রেন্ড হতাম, তাহলে কি তুই আমার থেকে কিছু লুকিয়ে রাখতি?
তুই আমার থেকে কিছু লুকিয়ে রাখছিস, শুধু আমার থেকে বললে ভুল হবে, সবার থেকেই লুকিয়ে রাখছিস তুই। ক ক কি লুকায় রাখছি? ওহ, কিছু লুকিয়ে রাখিসনি, তাহলে বল, তামিমের সাথে তোর কি সম্পর্ক? ওকে দেখলে তুই নিজেকে স্বাভাবিক রাখতে পারিস না কেন? কে হয় ও তোর? শুধু তুই না, তোদের যে কয়বার দেখা হয়েছে তুই কেঁদে চলে গেছি, আর তামিমের ও মন খারাপ হয়েছে, বল আমায়, ওর কাঁধ ঝাঁকিয়ে। ওরু, দেখ, তোর মনের মধ্যে অনেক কষ্ট যা তুই লুকিয়ে রাখছিস। আমি বলছি না যে আমায় বললে তোর সব কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু কারো সাথে শেয়ার করলে তোর মনটা হালকা হবে, সে আমি হই বা অন্য কেউ হোক না কেন। আমি তোকে জোর করব না আমায় বলতে, শুধু একটা কথাই বলবো, লুকিয়ে রেখে এইভাবে সবার আড়ালে কাঁদিস না। চল তোকে বাসায় দিয়ে আসি, অরিদ্ধি বলেই উঠতে নিল। আশা অরিদ্ধির হাত টেনে বসিয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদছে। আজ যেন আশার চোখের পানি বাধা মানছে না, ও কাঁদতেই আছে। অরিদ্ধি ও কিছু বলছে না, ও জানে কাঁদলে আশার মনটা হালকা হবে। আশা অরিদ্ধিকে ছেড়ে চোখ মুছে বলা শুরু করল, তুই জানতে চাস না তামিম আমার কে হয়? শুন তাহলে, তামিম আমার ভালোবাসা। অরিদ্ধি অবাক চোখে আশার দিকে তাকালে আশা আবার বলা শুরু করে, আজ থেকে 2 বছর আগে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, আমি আমার খালামণির বাড়িতে বেড়াতে গেছিলাম। আমি তো দেশে একাই থাকি, আপন বলতে আমার খালামণি ছিল। খালামণির বাসা ছিল সিলেটে। মনির একটাই ছেলে, তার নাম শাইন। শাইন ভাইয়া আমায় খুব ভালোবাসত বোনের মতো। ওর কোনো ছোট বোন ছিল না, তাই আমায় নিজের বোনের মতোই দেখত। আমি এসেছি জেনে ভাইয়া ছুটি নিয়ে সিলেটে আসে সেই দিনে। ভাইয়া চিটাগাংয়ে থাকত, জব করত সেখানে। ওইভাবে 2 দিন ভাইয়ার সাথে বেরিয়ে কেটে গেল। 3 দিনের দিন ভাইয়া বলল আমায় নিয়ে তার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবে। আমি ও আর না বললাম না। রেড কালারের একটা গাউন পরে সেজে গুজে ভাইয়ার সাথে গোলাম। ভেতরে যেয়ে আমি একজনের সাথে ধাক্কা খাই। আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া তার সাথে আমার পরিচয় করিয়ে দেয়, সে নাকি আমার ভাইয়ার বেস্ট ফ্রেন্ড তামিম ইসলাম। তারপরে কিছু সময় কাটালাম ওখানে। সে সময়ের মধ্যে তামিমের সাথে আমি অনেক ফ্রি হয়ে যাই। আসলে ও ফ্রি মাইন্ডের ছেলে। আমি সেইবার মনির বাড়িতে 2 মাস ছিলাম। 1 মাস যাওয়ার পরে আমরা দুজনে প্রেমে পড়ে যাই, কিন্তু কেউ কাউকে বুঝতে দেয়নি সেটা। তামিম সবসময় কোনো না কোনো অজুহাতে আমাদের বাসায় আসতো, ফোনেও কথা হতো ওর সাথে। একদিন ও মনিকে বলে আমায় নিয়ে ঘুরতে বের হয়। ও আমায় একটা নদীর পাড়ে নিয়ে যায়। আমি নদী দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। অনেকক্ষণ পরে আমার ওর কথা মনে পড়ে আমি পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, আমি একা। আমি খুব ভয় পেয়ে যাই। আমি তামিম বলে ডাকতে থাকি আর কাঁদতে থাকি। হঠাৎ কে যেন আমার হাতটা খুব শক্ত করে ধরল। আমি তার দিকে তাকাতে দেখলাম একটা অচেনা ছেলে। তামিমের থেকে একটু ছোট হবে বয়সে, কিন্তু আমি তাকে চিনি না বা কোনো দিন দেখিও নি। আমার হাত ছাড়ুন। আর আপনি কে? আমি তো আপনাকে কোনো দিন দেখিনি। লোকটি বলল, ছাড়ার জন্য হাত ধরিনি ফুলকলি, তোমার সাথে প্রেম করব বলে ধরেছি। অসভ্য জানোয়ার লোক, ছাড় আমায়। তামিম মম, কোথায় তুমি? হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে ডাক্তার নাগরকে আজকে বাঁচাবে আমার হাত থেকে তোকে। তোর ভাইয়ের প্রতিশোধ আমি তোর থেকে নেব। আমার ওড়নায় হাত দিতে নিল, আর তখনই তামিম এসে ওকে মারতে শুরু করে দিল। তামিম ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, তাই আমি একটু ওর সাথে মজা করব ভাবলাম। আমি ওর পাশে থেকে এসে কিছুদূর যেয়ে একটা গাছের পাশে লুকালাম। দেখি ম্যাডাম আমায় না দেখতে পেরে কি করে, কিন্তু কপাল আমার, ম্যাডাম দেখতে এমন ব্যস্ত যে ওর পাশে আমি নেই তা ওর খেয়াল নেই। কিছুক্ষণ পরে দেখলাম ও আমায় দেখতে না পেরে জোরে জোরে ডাকছে আর কাঁদছে। আমি ওর কান্না সহ্য করতে না পেরে গাছের আড়াল থেকে বেরোতে যাব, ঠিক তখনই একটা ছেলে এসে ওর হাত ধরে কথা বলতে থাকে। ও ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আর ওই ছেলেটা কি যেন বলে আশা ওর ন্যায় হাত দিতে নেয়। আর আমার মাথা গরম হয়ে যায়। আমি যে ছেলেটাকে মারতে শুরু করি। আমার খুব ভয় লাগছে। ছেলেটার বলা কথাগুলো মনে করে, আর তামিম ওরে যেভাবে মারছে তাতে আমার আরও ভয় লাগছে।
বেশি মারলে ছেলেটা মরে যাবে। আমার তামিমকে আটকাতে হবে, কিন্তু ও যেভাবে রেগে আছে তাতে করে যে আটকাতে যাবে তাকে কাঁচা গিলে ফেলবে। তামিম, আমি ছেলেটাকে মারতেই থাকি। এই তোর নাম? তোর এত সাহসকে দিলও তুই আশার ওড়নায় হাত দিতে নিছিস? আজ তোকে মেরাই ফেলব। না আর না, ওনাকে বাধা দিতে হবে। তামিম প্লিজ ওকে ছেড়ে দিন, ও মরে যাবে। ও মরে গেলে যাক, তাতে তোমার কি? আমার কিছু না, ও মরে গেলে আপনাকে থানায় নিয়ে যাবে, বুঝতে পারছেন? ওর হাত ছাড়িয়ে। আজ বেঁচে গেলি, আর কোনো দিন যদি দেখি ওর আশেপাশে তাহলে তোকে জ্যান্ত কবর দিব। কেন ওইভাবে ওকে মারলেন? দেখছে আপনি হতে ব্যথা পেলেন, ঈশ্বস রক্ত বের হচ্ছে। আমার ওড়নার কিছু অংশ ছিঁড়ে ওর হাত বেঁধে দিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে ওনার রক্ত দেখে। দেখলাম ও কাঁদছে। ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পাগলি, আমার কিছু হয়নি। তুমি এইভাবে কাঁদছ কেন? আমার দিকে তাকাও। তুমি কাঁদলে আমার কষ্ট হয়, তুমি বোঝ না। আমি আর কাঁদব না, আমি বাসায় যাব। হুম, যাবে তো। ততক্ষণে পাশের ওই ছেলেটা চলে গেছে। আমি কিছুতেই বুঝতে পারছি না ও আমার সাথে ওইরকম কেন করলো। দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হয়। ও যদি সব মেয়েদের সাথেই এমন করে তাহলে আমায় প্রতিশোধর কথা বলল কেন? ও কি তাহলে ভাইয়ার শত্রু? অন্য মনস্ক হয়ে ভাবছি, সামনে তাকাতেই দেখি তামিম শাপলা ফুল হাতে নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। একটু আগে ওই শাপলা ফুলগুলো আমি নদীতে মুগ্ধ নয়নে দেখছিলাম। আমি তামিমের দিকে অবাক চোখে চেয়ে আছি। তামিম বলতে শুরু করে, কিভাবে ভালোবাসার কথা বলতে হয় আমি তা জানি না। আমি শুধু জানি আমি তোমায় ভালোবাসি। আমি আর সবার মতো বলবো না আমি তোমার জন্য জীবন দিতে পারি। আমার কাছে তুমি আমার জীবন। আমি তোমায় অনেক ভালোবাসি। কিভাবে যে এতটা ভালোবেসে ফেলছি নিজেও জানি না। আর আমার ভালোবাসার কথাটা বলতেই আমি তোমায় আমার পছন্দের জায়গাতে নিয়ে আসলাম, বাট যা হলো তার জন্য আমি দুঃখিত। একটু ভালোবাসা দিবে তুমি আমায়? ওর দিকে হাত বাড়িয়ে। তামিম আমায় ভালোবাসে আমি বুঝতে পারছি, কিন্তু ও যে আমায় এতটা ভালোবাসে আমি তা কল্পনাও করতে পারিনি। আমি কি বলবো বুঝতে পারছি না, শুধু চোখ দিয়ে আমার পানি পড়ছে। এ পানি কষ্টের না, এটা আনন্দের। আমি ওর ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো না, সেই সাধ্য আমার হয়নি, কারণ আমিও তাকে খুব ভালোবাসি। আমি আর কিছু না ভেবে ওর হাতে আমার হাত রাখি, ওকে জড়িয়ে ধরে বলি, আমিও আপনাকে খুব ভালোবাসি। ও আমাকে জড়িয়ে ধরে আমায় ভালোবাসে বলছে। আজ আমি সবচেয়ে খুশি হয়েছে আমার মহারানী। এবার কান্না থামান দয়া করে। হাসতে হাসতে তারপর আমরা চলে আসলাম। আমাদের প্রেমের শুরু হলো। মনির বাড়িতে ভালোই কাটছিল দিনগুলো। ও মাঝে মাঝে মনিকে মিথ্য বলে আমায় নিয়ে যেত। ওর সাথে সময় কাটাতে আমার ও খুব ভালো লাগত। সাবার চোখ এড়ালেও শাইন ভাইয়ার চোখ এড়ায়নি। ও বুঝেছে আমাদের মধ্যে কিছু চলছে। হাজার হলেও তামিম হলো ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। ভাইয়া জানলেও কিছু বলেনি। ভাইয়া আমায় বলেছে মামুনি আর বাবাইকে রাজি করানোর দায়িত্ব তার। সব মিলে দিনগুলো ভালোই যাচ্ছে আমার আর তামিমের, কিন্তু এর মধ্যে ওই ছেলেটা আমায় ফোন দিয়ে আজেবাজে কথা বলতো, তামিমকে আমার নামে খারাপ কথা বলতো। তামিম ওর কথাগুলো বিশ্বাস করত না। ও আমায় খুব ভালোবাসত। এভাবে সময় শেষ হয়ে গেল। এখন আমার ঢাকায় ফেরার পালা। তামিম আমায় বলেছে ও আমায় মাঝে মাঝে দেখতে আসবে। ঢাকায় নাকি ওর নানি বাসা আছে, আর ফোনে তো অল টাইম কথা হবেই। অবশেষে আমি মনির বাড়ি ছেড়ে আমার সবচেয়ে কাছের মানুষকে ছেড়ে ঢাকায় আসলাম। প্রতিদিন ওর সাথে কথা হতো, কিন্তু ওই ছেলেটা আমায় খুব ডিস্টার্ব করত ফোনে। এভাবে চলতে থাকে আমার দিন। একদিন তামিম আমায় ফোন করে বলল ও নাকি 2 দিন পরে ঢাকায় আসবে। আমি ওর আসার কথা শুনে খুব খুশি হয় আর ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করি। আমি আমার প্ল্যান অনুযায়ী কাজ করছি। ও সকালে ঢাকায় পৌঁছে গেছে। আমি বিকলে ওকে আমার একটা পছন্দের জায়গায় আসতে বলি। ব্ল্যাক শার্ট ও প্যান্ট পরে আমিও একটা ব্ল্যাক শাড়ি পরে সেজে গুজে যাই ওর সাথে দেখা করতে। আমার উদ্দেশ্য ছিল ওকে আমি আমার ভালোবাসার কথা বলবো মন খুলে। আর ও আমায় শাড়ি পরতে দেখে নি, ওর খুব ইচ্ছা ছিল।
আমি পার্কে গেলাম, ওকে যে পাশে থাকতে বলছি সেখানে যেয়ে দেখি বাবু এসেছে। আমার কথা অনুযায়ী ব্ল্যাক শার্ট পরেছে, কিন্তু পিছন ফিরে আছে, মুখ দেখা যাচ্ছে না। ভালোই হলো, ওকে আমি পিছন থেকে জড়িয়ে ধরে কথাগুলো বলবো, যেই ভাবা সেই কাজ। আমি যে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর বলে দিলাম আমার ভালোবাসার কথা। আমি তোমায় অনেক ভালোবাসি। আমি এই কয়দিনে তোমায় ছাড়া তৃষ্ণার্ত কাকের মতো ছিলাম। আমি চাই তুমি সারা জীবনের জন্য আমায় তোমার কাছে নিয়ে যাও। আমি আর পারছি না তোমায় ছাড়া থাকতে। আই লাভ ইউ। আই রিয়েলি লাভ ইউ। বলে আমি ওকে ছেড়ে দিয়ে অন্য পাশে ঘুরে আছি, চোখ অফ করে। আমি কিন্তু তোমার ওরের আশায় আছি, চোখ বন্ধ করে বলে দিলাম। হঠাৎ ও যে পাশে দাঁড়িয়ে আছে তার বিপরীত পাশে থেকে কেউ এসে ঠাসঠস করে একটা থাপ্পড় আমার গালে পড়ল। আমার গায়ে কেউ কোনো দিন হাত দেয়নি। থাপ্পড়টা যে দিয়েছে মনে হচ্ছে সে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে দিয়েছে। আমি আমার গাল ধরে যে আমায় থাপ্পড় দিয়েছে তাকে দেখার জন্য তার দিকে তাকালাম। এ কি তামিম মম? তামিম তো এইখানে? তাহলে আমি যাকে এতক্ষণ আমার মনের কথা বললাম সে কে? আর ও আমায় এইভাবে থাপ্পড় দিলও কেন? আর ওকে দেখে মনে হচ্ছে ও খুব রেগে আছে। আমি ওর কাছে যেয়ে ওর হাত ধরে বললাম যে, তামিম তুমি বিশ্বাস করো আমি তোমায় মনে করে ব্যাচ অনেক হইছে, আর না তোমায় বিশ্বাস করব আমি? তোমাদের মতো মেয়েরা আছে বলে আজ ছেলেদের মন নিয়ে এইভাবে খেলা হচ্ছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি তোমার প্রেমিকের সাথে যাও। ধমক দিয়ে। প্লিজ তামিম আমার কথা একটু শুনো, আমি ওই লোককে চিনি না। তুমি আর একটা কথাও বলবা না। কাকে চিনো না তুমি? মিথ্যা বলতে লজ্জা করে না তোমার? ওই ছেলেটা বারবার বলছে ও তোমার প্রেমিক, আমি বিশ্বাস করিনি। ও তোমায় ফোন করতো, আমি তাও কিছু বলিনি। এখানে আসার পরেও ও তোমার পিছে পড়ে থাকতো, আমি কিছু মনে করিনি, কিন্তু আজ যা হলো তারপরে আমি তোমায় বিশ্বাস করব? একটাবার আমার কথা শুনো, তুমি ভুল বুঝতেছ আমায়। আজ যা হইছে তা ভুল বুঝাবুঝি। আচ্ছা মানলাম আজ যা হইছে তা ভুল বোঝাবুঝি, তাহলে এগুলো কি? ফোন বের করে বললাম। ও ফোন বের করে আমায় দেখালো। আমি দেখে তো 880 ভোল্টেজের শক খাইলাম। যে ছেলেটা আমায় ডিস্টার্ব করত সেই ছেলেটার সাথে আমার জড়িয়ে ধরা ছবি। ছবিতে মনে হচ্ছে আমরা দুইজন দুইজনকে জড়িয়ে ধরে আছি, কিন্তু আসলে তা না। ওর ভুল বুঝাকে আমার ভাঙতে হবে। এটা একটা সাজানো নাটক যা আমার সাথে হচ্ছে। না, আর চুপ থাকলে হবে না। তামিম আমি বলছি কি শুনো। কি বলবা এইটা তুমি? না তাই তো। না এইটা আমি, কিন্তু ও আর আমায় বলতে দিল না। আমি যা শোনার শুনেছি, যা বুঝার বুঝেছি, আর যা দেখার দেখেছি। তুমি আমার সামনে থেকে চলে যাও। আর হ্যাঁ, আমার সাথে এই মিথ্যা ভালোবাসার করে তুমি অনেক বড় ভুল করেছ। আমি অন্য ছেলেদের মতো ছ্যাঁকা খেয়ে নেশা করব না বা নিজের জীবনের ক্ষতি করব না। নতুন জীবনের জন্য শুভ কামনা। তামিম মম। তোমার মুখে আমার নাম মানায় না। আমি তোমার থেকে ভালো কাউকে বেছে নিব আমার জন্য। ভালোবেসেছিলাম আমি তোমাকে, কিন্তু তুমি কি করলে? আমার সাথে নাটক করলা। আমি কেন তোমার জন্য নিজেকে কষ্ট দিব? তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না, আমার কসম। যদি আমার সাথে ভালোবাসার নাটক করতে করতে একটু ও আমার জন্য তোমার মনে মায়া কাজ করে তাহলে আমার এই কথাটা রাখবে। বলেই বেরিয়ে আসলাম। আশা ও চলে গেল, আমার একটা কথাও শুনল না। শেষের কথাটা শোনার পরে কান্না আর আটকে রাখতে পারলাম না। মাটিতে বসে পড়লাম। খুব অসহায় লাগছে। ওই ছবিটা সত্যি, বাট ওই ছেলেটা আমায় 2 দিন আগে কোথায় থেকে এসে আচমকাই জড়িয়ে ধরে, আমি বুঝে ওঠার আগেই ছেড়ে দেয়। চোখের পানি মুছে আমি তো ভুলেই গেছলাম ওই ছেলেটার কথা। আমি যে ওই জানোয়ারটার কলার ধরে বলতে শুরু করি, আমি তোর কি ক্ষতি করছি যার জন্য তুই আমার জীবনটা নরক করে দিলই? তুই কেন করলি আমার সাথে এমনটা? কেন করলি বল? ছেলটি, কলার ছেড়ে তুই কোনো ক্ষতি করিসনি। যা ক্ষতি করার তোর ভাই করছে, আমি তার প্রতিশোধ নিলাম। তোর ভাইকে যেয়ে বলিস ও আমার শিকার নিজে করেছে, তাই আমি এইটা করলাম। আর নামটা মনে রাখবি, রাকিব। আমার নাম রাকিব।
তারপর থেকে আমি আর তামিমের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করিনি। রাকিব ও আমায় আর কোনো ডিস্টার্ব করেনি। যে ভালোবাসায় বিশ্বাস নেই তাকে ভালোবাসা বলে না, ও আমায় বিশ্বাস করেনি। এই হলো আমার প্রেমের কাহিনী, পাওয়া না পাওয়ার হিসাব। জানি সরু ওকে আমি অনেক ভুলে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ভুলতে পারিনি। অরিদ্ধি, আশা আমায় জড়িয়ে ধরে কাঁদছে। এইসব শুনে আমার চোখে পানি এসেছে। আমি ওকে আটকাবো না, ওর মনের মধ্যে অনেক দিনের জমানো কষ্টগুলো হালকা হোক। আশা, বল। আমি তোকে কথা দিচ্ছি, তোকে আর ওই পচা আলুকে এক করবই, মাই প্রমিস। আরু, পচা আলুটা আবার কে? কে আবার? আমার জিজু, তোর জামাই। আরুরুরুরু, বাবা, বিয়ে এখনো হয়নি তাতেই এত দরদ। আয়ান, আশা, তোরা এইখানে? অফিস থেকে বাসায় ফেরার সময় দেখলাম আশা আর আমার তোতাপাখি পার্কের সামনে বেঞ্চে বসে আছে। আলা, ভাইয়া আর বলিস না, আমি আর ওরু শপিংয়ে গেছলাম। শপিং শেষে দেখলাম ওরু কোথাও নেই, এখানে এসে বসে আছে। মিথ্যা বললাম, ভাইয়া জানলে বকা দিবে আমায়। অরিদ্ধি, কি শয়তান ভাই, যেমন মিথ্যা বলে তেমন বোন ও মিথ্যা বলে। মনে হচ্ছে দুইটারে মেরে বেঞ্চের সাথে সুতা দিয়ে বেঁধে রাখি। আর ওই রাগী ষাঁড়টা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে খেয়ে ফেলবে। আমি ভাগি বাবা। আমি গেলাম বলে আমি হাঁটতে শুরু করলাম, পিছে না দেখে। আশা, যা হতো চলে গেল। ভাইয়া, আমি গেলাম, তুমি আসো। আয়ান, তোতাপাখি নিজের ইচ্ছামতো চলে নাও, এখন কিছু বলবো না। তোমার 18 বছর হতে এখনো 3 মাস বাকি আছে। এখন কিছু বলবো না। তোতাপাখি, যা বলার ও করার 3 মাস পরেই করব। এখন ও আমি তোমায় ভালোবাসার কথা বলিনি কোচ, তোমার এখন আমার ভালোবাসা বুঝার বয়স হয়নি। মনে মনে বলছি, আর আমার তোতাপাখিকে দেখছি। এ কি? কে যেন ওর হাত ধরে টান দিয়ে আড়ালে নিয়ে গেল। কার এত বড় সাহস? আমি ওই দিকে গেলাম। যে যা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। অরিদ্ধি, আমি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। কে যেন আমার হাত ধরে টান দেয়, তাকিয়ে দেখি পচা আলুটা। তামিম, অরিদ্ধি, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু সময় দাও। এ কি? এই পচা আলুটা তো সিরিয়াস মুডে আছে, ও কি বলবে আমায়? বলেন। বলে তাকাতেই দেখি আমার সামনে আয়ান। ও আমায় টানতে টানতে আমার গাড়িতে নিয়ে যেয়ে বসিয়ে দিল আর ও ড্রাইভ করা শুরু করল। এইটা কেমন বিহেভ? কি হলো বলছেন না কেন? অনেক কথা বলাম, তা ওই বান্দার মুখ থেকে একটা কথাও বের করতে পারলাম না। গাড়ি এসে আমার বাড়ির সামনে থামতেই আমি নেমে পড়ি আর ও আমার কাছে এসে আমার ঠোঁটে কিস করতে থাকে। আমি ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু পারছি না। আয়ান, ওর উপর আমার খুব রাগ হয়। আমি ওরে বারণ করার পরেও ও তামিমের সাথে কথা বলছে। তামিম ওর হাত ধরছে, তাই রাগ কন্ট্রোল করতে না পেরে ওর ঠোঁটে কিস করতে থাকি। টানা 10 মিনিট পরে ছেড়ে দেয়। দুইজনই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আমার খেয়াল ছিল না যে আমি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। ও শিট! অরিদ্ধি, উনি যে আমার সাথে এমন কাজ করবে তা ভাবতেও পারিনি। এত দিন রুমের ভিতরে, আর আজ আমার বাসার সামনে দাঁড়িয়ে। ছি, চোখ দিয়ে পানি পড়ছে। দেখলাম ও কাঁদছে, তাই ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আর যেন ওই তামিমের সাথে তোমায় না দেখি মনে থাকে যেন তোতাপাখি। আমি কিছু না বলে চলে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আম্মু বলল রেডি হতে। আমি রেডি হয়ে নিচে নেমে আসলাম। অবশেষ চিটাগাংয়ের উদ্দেশ্য রওনা দিলাম। গাড়ি চলছে আপন গতিতে। আমি ভাবছি আয় আমার সাথে কেন এমন করছে, ও কি চায়? আর ওর কণ্ঠটা আমার খুব চেনা। আর আশা যে রাকিবের কথা বলল, এটা কি সেই রাকিব? এটা যদি সেই রাকিব হয় তাহলে এর সাথে আয়ানের কি শত্রুতা? না, আর মাথা কাজ করছে না। চোখ অফ করলাম। এই ওরু, আর কত ঘুমাবি মা, এখন তো উঠতে হবে, আমরা এসে গেছি। উফ মা, একটু ঘুমাতে দাও না। আমি কত সুন্দর আকাশে উড়ছি। এই মেয়ে বলে কি গাড়ির মধ্যে থেকে আকাশে উড়ছে? আমি কি ঠিক শুনলাম? ও গো, শুনছ? অরিদ্ধির বাবা, বলো। তোমার মেয়ে আকাশে উড়ছে। ওকে ডাক দিলাম, ও তাই বলল।
কি বলছো কি তুমি? তোমার মাথা কি একেবারে গেছে? ও ঘুমের মধ্যে থেকে ওই সব বলছে আর তুমি জেগে থেকে ওর তালে তাল মিলাচ্ছ। আমি দেখছি, তুমি যাও। অরিদ্ধির মা কলিং দিলাম। গেট খুলে মিলা বের হয়ে আমায় জড়িয়ে ধরল। মিলা, ছোট মা, তোমরা এত লেটে এসেছ কেন? অরু কোথায়? আর বলিস না, ও ঘুমিয়ে আছে, উঠছে না। তোর ছোট বাবা ডাকছে। তুমি ভিতরে যাও, আমি দেখছি। আমি অরুর কাছে গেলাম। ও গাড়িতে ঘুমিয়ে আছে। অরুরুরুরু চিৎকার করে। অরিদ্ধি মাটিতে পড়ে গেলাম। মিলা, এই কি বলি সেই সব? বাসায় যাবি চল। রাতে গাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আর কি বলছিস এই সব? মাটিতে পড়লাম। এতক্ষণে আমি বুঝলাম আমি গাড়িতে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আকাশে ওড়ার, আর আপুর চিৎকারে মনে হলো মাটিতে পড়ে গেলাম। ও কিছু না আপু, আমি ঘুমাবো, চল বাসায় যাব। তুই উপরে যেয়ে ঘুমা, আমি আসছি। আমার খুব ঘুম পাচ্ছে। আমি আমার রুমে যেয়ে লাইট অফ করে শুয়ে পড়লাম। কাল সবার সাথে দেখা করবনি। আপু মনে হয় এসেছে এখানে। আসলে আমি আর আপু আমার এই রুমে থাকি। আমার পাশে শুয়ে পড়ল। ও কোনো কথা বলছে না দেখে আমি ওকে জড়িয়ে ধরে শুয়ে আছি। অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু ও কেমন যেন নড়াচড়া করছে। আর ওর গা এত শক্ত হলো কি করে? আমি দেখার জন্য লাইট অন করলাম। এই চুপ, একদম চুপ। ওর মুখ চেপে ধরে। আমি কাকে জড়িয়ে ধরেছিলাম? আর এইখানে কেন? কথায় আছে না, যেখানে গেলে বাঘের ভয় সেখানে যেয়ে সন্ধ্যা হয়। আমার ও হয়েছে একই অবস্থা। রাগী ষাঁড়টা আমার মুখ চেপে ধরে আছে, কথাও বলতে পারছি না। চোখ দিয়ে ইশারা করছি। আয়ান, আজ আমরা সবাই নিলয়ের শ্বশুর বাড়িতে এসেছি। অবশ্য এটা আমার ও শ্বশুর বাড়ি, কিন্তু আমার তোতাপাখির সাথে বিয়ে হয়ে গেলে এখানে থেকে সবাই ফ্যামিলি ট্যুরেতে যাব। নিলয়ের বউ ভাবি আমায় এই রুমে রেস্ট নিতে বলল, তাই আমি রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। এসে দেখি রুম অন্ধকার। আমি ক্লান্ত ছিলাম, তাই বিছানায় যেয়ে শুয়ে পড়ি। বাটকে যেন আমায় জড়িয়ে ধরল। আমি নড়তে পারছি না। কিছুক্ষণ পরে দেখলাম লাইট অন করল কেউ, আর সাথে সাথেই চিৎকার দিল। আমি তার দিকে তাকিয়ে দেখি আমার তোতাপাখি। আমি ওর মুখ সাথে সাথেই চেপে ধরলাম। তোতাপাখি, এভাবে কেউ চিৎকার করে সবাই চলে আসবে তো? আর এসে যদি দেখে তুমি আর আমি একসাথে এক ঘরে, তাহলে সবাই কি ভাববে বলো? অরিদ্ধি, শালা মুখ পোড়া আমার মুখ ধরে রাখছে কখন থেকে, ছাড়ছেই না। আগে একবার ছাড়া পাই বুঝাচ্ছি তোকে। আয়ান, কি হলো তোতাপাখি? কথা বলো। হারামি একটা, মুখ ধরে রাখছে, কথা বলবো কি করে? সেই কখন থেকে বুঝাতে চাচ্ছি আরও। ওয়েট দেখাচ্ছি। দিলাম একটা কামড় ওর হাতে। আউচ্চোচ, এই মেয়ে, এত জোরে কেউ কামড় দেয়? ইসসস। কামড় দিয়েছি, বেশ করেছি। কখন থেকে আপনাকে বোঝাতে চেষ্টা করছি না আপনি অবুঝ? আপনি কিছুই বুঝেন না। কথাগুলো এক নিঃশ্বাসে বলে দিলাম। ওহ, তাই? আমি কিছুই বুঝি না। তোমায় বুঝে দিচ্ছি আমি কি কি বুঝি তোতাপাখি। ওরকে খুব কাছে টেনে নিয়ে দেখেন, একদম ভালো হবে না কিন্তু। আমি চিৎকার দিব। আর আপনি এখানে কি করছেন? তাও আবার আমার রুমে। এখনই বেরিয়ে যান বলছি। আমি আমার শ্বশুর বাসায় এসেছি, আর এইটা আমার বউয়ের রুম। আর আমি এখন বের হব না কোজ। আমি এখন আমার তোতাপাখির সাথে রোমাঞ্চ করব। আর চিৎকার করবা বলছো, করো আরো জোরে। সবাই এসে দেখুক যে তুমি আর আমি একসাথে এক রুমে। তারপরে সবাই আমাদের বিয়ে দিয়ে দিবে। অবশ্য তাতে আমারই ভালো। অরিদ্ধি, উনি তো ঠিকই বলছে। সবাই এইভাবে দেখলে কি ভাববে? কি উনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? আমার খুব কাছে এসেছে। কি করছে গোমরা মুখোটা? আপনি এইভাবে আমার কাছে এসেছেন কেন? ও ভয় পাচ্ছে। ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে বললাম, তোতাপাখি, একটু চুপ কর। ওকে দেখে আমার কেমন জানি নেশা হয়ে যাচ্ছে। আমি ওর ঠোঁটের দিকে এগিয়ে দিলাম। আমার ঠোঁট আর মায় 1 ইঞ্চি ফাঁকা আছে। এ সময় দরজায় কেউ নক করল। আমি আমার তোতাপাখিকে ছেড়ে দিলাম। অরিদ্ধি, এখন কি হবে? আমাদের এইভাবে দেখতে পেলে কি ভাববে? তুমি খুলে দাও, আমি লুকিয়ে পড়ছি।
কে? দরজার ওপাশে থেকে অরু আমি। আয়ান বেডের নিচে লুকিয়ে পড়ল। অরিদ্ধি যে দরজাটা খুলে দিল, দেখে মিলা ও আশা এসেছে। আশা, অরু ও মেরি জান, তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারলাম না, তাই চলে আসলাম। তুই খুশি হোসনি? আমি যদি এখন খুশি হয়ে যাই তাহলে আজীবনের জন্য আমার খুশি রাস্তায় ফেলে দিতে হবে। কোজ আয়ান, এখন এই রুমে ওরা দেখলে খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে না, ওদের আসতে দেওয়া যাবে না। মনে মনে কথাগুলো বললাম। এখন খুশি হওয়ার সময় না, আমি এখন ঘুমাবো। তোরা যা এখানে থেকে, কাল খুশি হবনি। সকাল সকাল সুন্দর একটা গ্লুকোজ হাসি দেবনি, যা দেখে তোদের এনার্জি বাড়বে। আশা, এই রকম ও আবার হাসি হয় নাকি? আগে তো শুনিনি। মিলা, এইটা অরিদ্ধি স্পেশাল হাসি, তাই না অরু? আচ্ছা বাদ দাও, তোমরা আমায় রুমে যেতে দে। অরিদ্ধি, আমরা আজ এখানে থাকব। এখানে কেন? বাড়িতে কি রুম কম পড়েছে? আশা, ঠিক বলেছিস, বাসায় অনেক গেস্ট এসেছে, নিলয় ও তারাদের ফ্যামিলি। আমরা সব মিলিয়ে রুম এখন নেই আমাদের জন্য। গেস্ট রুমগুলাও বুকস ও সাইট প্লিজ, আমরা রুমে যাব। আমি আর মিলা আপু অরুকে ঠেলে রুমের মধ্যে গেলাম। অরুর মুখ দেখার মতো ছিল। আসলে রুম নেই, এটা একটা বাহানা। মিলা আপু আমরা আসার পরে এই রুমে ভাইয়াকে রেস্ট নিতে বলছিল। এখন দেখি অরু এই রুমে, আর আমার ভাইয়া কোথায় ও নেই, তাই দেখতে আসলাম। আয়ান বেডের নিচে থেকে সব শুনছে। কিছু করার নেই। আশা আর মিলা রুমে এসে শুয়ে পড়ে আর লুকিয়ে লুকিয়ে অরিদ্ধির কাণ্ড দেখে। আশা, এই আশা, আজ আমরা সারা রাত জেগে গল্প করব, ঘুমাবো না, দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়। অরিদ্ধি ভাবছে ভাইটা চোরের পার্ট আর বোনটা পুলিশের পার্ট ভালো করতে পারবে। দুই ভাইবোন মিলে আমার সাথে চোর পুলিশ খেলছে। যাই হোক, আমি যে ঘুমায় ও যা করে করুক। অরিদ্ধি যে ওদের সাথে শুয়ে পড়ল। আশা আর মিলা অনেক গল্প করছে, অরিদ্ধি শুনছে আর মাঝে মাঝে না বলছে আর টাইম খুঁজতেছে কখন আয়ানকে রুম থেকে বের করে দেয়া যায়। এদিকে আয়ানের অবস্থা দেখার মতো, ও বেডের নিচে অনেক কষ্ট করে আছে, আশাকে বকা দিচ্ছে। হঠাৎ করে ওদের গল্প অফ হয়ে গেল। আয়ান ভাবছে ওরা মনে হয় ঘুমিয়েছে। দেখি আমার তোতাপাখিকে সংকেত দেয়, তাই বলে ও বেডের সাইটে যে শুয়েছিল তার পায়ে জোরে একটা চিমটি কাটল। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হর, পাটা ছিল মিলার। মিলা চিৎকার করে উঠল, আ! মিলার চিৎকারে অরিদ্ধি ও আশা দুইজনই উঠে পড়ে প্রশ্ন করছে, কি আপু, কি হল? আর বলিস না, কেউ আমার পায়ে চিমটি কেটেছে, এই দেখ না। কি বলো আপু, তোমার মাথা ঠিক আছে? আপুরে, তোর মাথা তো ঠিক আছে, বাট মনে হচ্ছে এখন আমার মাথা ঠিক থাকবে না। ওকে আমি খেয়ে ফেলব। চিমটি দেওয়ার কি ছিল? আমি তো বের করে দিতাম, বিষম খেলাম। আশা, কি রে, তোর আবার কি হলো? আর মিলা আপু, আমি দেখছি বেডের নিচে। এই রে, ওকে তো আটকাতে হবে। আশা, আমি পানি খাবো, এনে দিবি একটু? ওকে। একদিকে আয়ান বলছে আমার বোনটা পুরাই মীর জাফর। আশা চলে গেল। অরিদ্ধি মিলাকে বলতে লাগল, আপু আমার চোখে কি যেন পড়ছে, একটু এইদিকে ঘুরে একটু দেখ না, জোরে জোরে বলল। তা দেখছি, বাট এভাবে চিল্লাচিল্লি করছিস মনে হচ্ছে আমায় বলছিস না অন্য কাউকে বলছি। দেখি, দেখতে দে। ওর চোখে হাত দিয়ে যেতে পারে চিল্লিয়ে। অরু, তুই কি পাগল হলি? কি বলছি আদে বাজে। আরে আমি তো বলছি তুই আমার চোখ দেখলে যা পড়েছে চলে যাবে। ও তাই বল। আয়ান অরিদ্ধি কথা বুঝতে পেরে চুপি চুপি বেরিয়ে পড়ে রুম থেকে কিছু দূরে যেয়ে আশার সাথে ধাক্কা খায়। আশা, এই কে রে, চোখে দেখে না, চোখ কোথায় রাখে? ভাইয়া তুই? তোকে আমি কোথ খুঁজেছি জানিস, আর তুই এখানে আমাদের রুমের দিকে থেকে এসেছিস। আশা, তুই যা, অরিদ্ধি পানি খাবে। এই রে, কি বললাম, সর্বনাশ করেছে। আমি গেলাম। এই ভাইয়া দাঁড়া, অরু পানি খাবে, তুই কিভাবে জানলি? না মানে, পানি নিয়ে যাচ্ছিস তাই আমি ওকে কিছু না বলে চলে আসলাম। এই দিকে আশা হাসছে, ও বুঝতে পেরেছে ওর রাগী ভাইটা প্রেমে পড়েছে। সকালবেলা
আপুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় প্যাক করলাম। আজ আমরা 1 সপ্তাহের জন্য কক্সবাজার যাব ভাবতেই মজা লাগছে। ব্রেকফাস্ট করার জন্য নিচে গেলাম। একই খাবার টেবিলে তো অনেক অচেনা মুখ, আমাদের এজের তো আছেই, তার সাথে গুরুজনেরাও আছে। মামনি বলল, আয় মা, তোর জন্য আমরা ওয়েট করছি। আমি সবাইকে গুড মর্নিং দিয়ে বসে পড়লাম। তারার পাশে আমি, আমার পাশে আপু, আপুর পাশে আশা। আশা আমায় দেখে হাসছে। ঘটনা কি, সামনে তাকিয়ে দেখি নিলয় ভাইয়া, মিথন ভাইয়া, গোমরা মুখ, পচা আলু আমাদের অপর পাশে বসে আছে। আয়ান আমায় একটা চোখটিপ মেরে দিল, যা দেখে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল, কারণ টেবিলে শুধু আমরাই নেই, বড়রাও আছে। আমি বেশি কিছু না বলে খাবার খেতে শুরু করলাম। আয়ান, তোতা পাখি, শান্তি করে খাচ্ছে, ওয়েট, তোমায় খাওয়াচ্ছি। তাই বলে আয়ান টেবিলের নিচে পা দিয়ে অরিদ্ধির অন্য একটা পায়ে পা ঘষতে লাগল। মিলা নিলয়ের দিকে তাকিয়ে আছে চোখ গরম করে। নিলয় বুঝতে পারছে না, আসলে আয়ান অরিদ্ধি পা মনে করে মিলার পায়ে ওই রকম করছে, আর মিলা মনে করছে নিলয় করছে। আয়ান, কি, ও তো এখনো খেয়ে যাচ্ছে, আবার দেই না, ও তো বিরক্ত হচ্ছে না? আমি ওর পায়ে আমার পা দিয়ে একটু আঘাত করলাম। মিলা, নিলয়। নিলয়, কি হয়েছে? না, কিছু না। আয়ানের আর বুঝতে বাকি রইল না যে ও কত বড় ভুল করেছে। এদিকে অরিদ্ধি হাসছে, কোজ ও জানত এমন কিছু একটা হবে, সেই জন্য ও চেয়ারে পা তুলে বসেছে। সবাই যে যার মতো উঠে চলে গেল। আমি রেডি হয়ে মেইন গেটের বাইরে আসলাম। অনেকেই এসেছে। সবাই এলো আমাদের গাড়িতে, বাবা, মা আর তামিমের বাবা মা। অন্য গাড়িতে মামনি বাবাই, নিলয়ের বাবা মা, মিথন ভাইয়া তারা আর নিশি। ওদের গাড়িতে আপু আর নিলয় ভাইয়ার প্রাইভেসি লাগবে, তাই ওরাও আলাদা গাড়িতে। শুধু বাকি থাকলাম আমি, আশা, আয়ান আর তামিম। আমি ভাবছি কোনো গাড়িতে যাব, তামিমের সাথে যদি আশাকে দেয় তাহলে ভালো হবে, কিন্তু আয়ান, কি ম্যাডাম, চলুন, ওয়েট করছি তো। আশা আছে তো? ওরা চলে গেছে, আমি শুধু তোমার জন্য ওয়েট করছি। তুমি চাইলে অবশ্য সারা জীবন ওয়েট করতে পারবো। আমি আর কিছু না বলে আয়ানে গাড়িতে যেয়ে বসলা। ও এসে গাড়ি স্টার্ট দিল। হঠাৎ ও বলে উঠল, তোতা পাখি। আমি কোনো কথা বলছি না আর উনার দিকে তাকায় উনি। ও তোতা পাখি। উনি আমার হাত ধরলেন। আমি উনার দিকে তাকালাম। উনার চাহনি কেমন যেন নেশা নোশা লাগছে। মনে হচ্ছে চোখ দিয়ে আমায় অনেক কিছু বুঝাতে চাচ্ছে, অনেক না বলা কথা। আমার ও কেন জানি খুব ভালো লাগছে, বলে বুঝাতে পারবো না। আমি কেন জানি ওর জন্য আলাদা একটা টান হচ্ছে। এটা কি ভালোবাসা? ওর জোর করে কিস করা, যখন তখন ফোন করা, অধিকার দেখানো, সব ভালো লাগে। কি হলো তোতা পাখি, আমার দিকে ওভাবে তাকিয়ে থেকো না, আমার হার্ট ফেল হবে তো। আমার কেমন জানি উনার কথা শুনে লজ্জা লাগছে, তাই চোখ নামিয়ে নিলাম। তোতা পাখি, তুমি তো দেখছি লজ্জায় লাল নীল হলুদ হয়ে গেছ, থাক, আর লজ্জা পেতে হবে না। তোতা পাখি, তুমি কখনো প্রেমে পড়েছ, বা কাউকে ভালো লেগেছে? আমি এই কথার কি উত্তর দিব বুঝতে পারছি না। আমি কখনো কারো প্রেমে পড়িনি বা কাউকে ভালোও লাগেনি, কিন্তু একবার স্কুলে অনুষ্ঠানে একজনের কণ্ঠ শুনে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু লোকটিকে আমি দেখতে পারি। ভাগ্যক্রমে ওই কণ্ঠের সাথে আয়ানের কণ্ঠ পুরাই মিল আছে। মনে মনে বললাম, তোতা পাখি, কেউ যদি তোমায় প্রপোজ করে তাহলে তুমি কি করবে? উনার এইসব কথার উত্তর আমার কাছে নেই। কেন যে এই রকম প্রশ্ন করছে বুঝতে পারছি না। ওর তো গফ আছে, তো আমার সাথে এমন করছে কেন? আচ্ছা, ওর গফ আমার সাথে, ওকে দেখলে কিছু বলবে না? এই সব ভাবছি চোখ বন্ধ করে। কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতে পারিনি। চোখ খুলে দেখলাম আয়ান গাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। কি, আমরা এখন কোথায়? রাতও হয়ে গেছে আর সবকিছু অচেনা লাগছে। তাহলে আমরা কি চলে এসেছি? ওভাবে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। আমরা এখন কক্সবাজারে। এখন রাত, সবাই ভিতরে গেছে।
আর আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি যে ঘুমাইছিলা, সবাই ডেকেছে তাও উঠোনি, তাই বাধ্য হয়ে তোমায় পাহারা দিতে হলো। ওর কথা শুনে আমার খুব লজ্জা লাগছে, একটা ধন্যবাদ দেয়, ও এত কষ্ট করল আমার জন্য। আমি ভলতে নিলাম আর ও বলে উঠল, থাক, ধন্যবাদ দিতে হবে না তোতা পাখি, আমি তোমায় সারা জীবন পাহারা দিতে চাই। এই চলো, অনেক দেরি হয়ে গেছে। আমাদের রুমগুলো আগে থেকেই বুক করা ছিল, তাই হোটেলের রিসেপশনে যেয়ে তাদের ফ্যামিলির বাকি সবার খোঁজ নিল। এর মধ্যেই নিলয় এসে ওদেরকে নিয়ে যায়, অরিদ্ধিকে ওর রুমে দিয়ে আসে আর আয়ানকে নিলয়ের রুমে নিয়ে যায়। গুরুজনেরা আছে সেকেন্ড ফ্লোরে আর বাকি সবাই আছে থার্ড ফ্লোরে। অরিদ্ধি রুমে যেয়ে দেখে আশা আর মিলা বসে থেকে গল্প করছে। ওকে দেখে বলল, কি ব্যাপার, মঙ্গল গ্রহে কেমন ঘুরলি? মঙ্গল গ্রহ মানে? মঙ্গল গ্রহই তো, আমরা সেই কখন এসেছি, আর তোরা কখন এসেছিস? আমার আসার 3 ঘন্টা পরে তোর জন্য আমরা বেড়াতে যেতে পারলাম না, তাই আমার মনে হলে তোদের হয়তো এই ছোটে পৃথিবীতে প্রেম করতে ভালো লাগছে না, তাই মঙ্গল গ্রহে গেছিস প্রেম করার জন্য। আপুপু পুপু ঈশ্বস কানের মাথা গেল, তুই থাক, আবর এত আগে বয়রা হবার ইচ্ছা নেই, এই আশা চলো। আরে যা যা মীর জাফরগুলো, আমার কি রাত অনেক হয়েছে, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো, যে বলা সেই কাজ। অরিদ্ধি বিছানায় গা এলিয়ে দিতেও ঘুমের দেশে পাড়ি দিল। এদিকে সবাই হোটেলের রেস্টুরেন্টে যেয়ে সবাই ওয়েট করছে আয়ান আর অরিদ্ধির জন্য। অরিদ্ধিকে ডাকতে মিলা যেয়ে দেখে ও ঘুম এসেছে, ডাক দিয়ে ওঠেনি, তাই ও আর না ডাক দিয়ে চলে গেল। আয়ান উইসে বসেছে, বাট তার তোতাপাখিকে দেখছে না। মিলা এসে বলল, ও ঘুমিয়ে পড়ছে, তাই খাবে না, আপনারা সবাই শুরু করেন। আয়ান কথাটা শুনিয়ে উঠে চলে গেল, সবাই ওর দিকে তাকিয়ে আছে। সকালবেলা অরিদ্ধি ঘুম থেকে উঠে দেরি করে উঠে ফ্রেশ হয়ে বাহিরে যায়, যে ওদের বাসার সবাইকে দেখতে না পেরে রিসেপশনে যায় এবং খোঁজ নিয়ে জানতে পারে সবাই বিচে গেছে। অরিদ্ধি রুমে এসে বক বক করতে থাকে, সবাই খারাপ, এমনি আবার বাবা মাও আমায় রেখে চলে গেল। পাশে তাকাতেই দেখে খাবার রাখা আছে, সাথে একটা প্যাকেট আর একটা কাগজ ভাঁজ করে রাখা। অরিদ্ধি যে ভাঁজ করা কাগজটা হাতে নিয়ে পড়তে নিল, লেখা ছিল, খাবারটা খেয়ে ড্রেসটি পরে আমার দেওয়া ঠিক নাই, চলে এসো। অরিদ্ধি খাবারটা খেয়ে প্যাকেটা খলে দেখতে পেল একটা শাড়ি রাখা আছে। আরে এটা তো সেই শাড়ি যেটা আমি সেই দিন আশার সাথে শপিংয়ে যেয়ে পছন্দ হয়েছিল, কিন্তু অ্যাটকে দিল যে দেখ আমি শাড়িটা পরে নেই। আমি শাড়িটি পরে একটু হালকা সাজলাম, চোখে কাজল দিলাম, লাল লিপস্টিক দিলাম, একটা টিপ দিল, কেমন হয় যে বলা সেই কাজ, ছোট একটা টিপ দিলাম, চুলগুলো খোলায় থাক, আয়নাতে দেখলাম, বা হরিদ্ধি তোকে তো রাজকন্যার মতো লাগছে, নজর না লেগে যায়। দেন আমি কাগজটাতে লেখা ঠিকানাতে গেলাম, এটা বিচের থেকে একটু দূরে, এখানে লোকজন তেমন নেয়। অরিদ্ধি দাঁড়িয়ে আছে, সামনে তাকিয়ে দেখে তামিম তার দিকে আসছে। তামিমকে দেখে অরিদ্ধির মুখে হাসি ফুটল। তামিম এসে অরিদ্ধির সামনে হাঁটু গেড়ে বসে একটা ডায়মন্ড রিং হাতে নিয়ে অরিদ্ধির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। আয়ান দূর থেকে ওদের দেখে, ওরা দুজন খুব কাছাকাছি, আর তামিম অরিদ্ধির সামনে হাঁটু গেড়ে বসে আছে, অরিদ্ধিও হাসি মুখে আছে। এইটা দেখে আয়ান রেগে যেয়ে চোখ মুখ লাল হয়ে গেছে। আয়ান কি ভাবল আর কি হয়ে গয়ে গেল। আয়ান সকালে অরিদ্ধির রুমে যেয়ে দেখে ও ঘুমিয়ে আছে, তাই ও না ডেকে অরিদ্ধির জন্য খাবার, শাড়ির প্যাকেট আর চিঠি রেখে আসা, যাতে অরিদ্ধি শাড়িটা পরে চিঠিতে লেখা ঠিকানায় যায়। আয়ান আজ তার তোতাপাখিকে মন ভরে দেখবে সেই প্রথম দিনের মতো। তখন তো তার তোতাপাখি ছোট ছিল, আর এখন একটু হলেও বড় হয়েছে। সে ভেবে রেখেছে আজ তার তোতাপাখিকে তার মনের কথা বলে দিবে, কিন্তু কোথায় থেকে কি হয়ে গেল সে ভাবতে পারছে না। আয়ান, আমি তোমায় বলেছিলাম যে তুমি তামিমের সাথে কথা বলবা না, তুমি শুনোনি, আমার কথার অবাধ্য হয়েছ তুমি এই আয়ান চৌধুরীর কথার। আজ তুমি আমার খারাপ রূপটা দেখবে তোতাপাখি, তোমার বয়স কম তাই ছেড়ে দিয়ে আছি বলে তুমি আমার কথা শুনছ না, আজ থেকে আমার কথাই শুনতে হবে তোমার। তাই বলে আয়ান ওদের দিকে যায়।
এইদিকে অরিদ্ধি খুশি হয়ে তামিমকে কিছু একটা বলতে নিবে তার আগেই আয়ান অরিদ্ধির হাত ধরে তামিমের সামনে থেকে টানতে টানতে নিয়ে যায়। আর এইদিকে তামিম ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তামিম কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। অরিদ্ধি, আরে আরে আপনি এইভাবে আমায় টেনে নিয়ে যাচ্ছেন কেন? চুপ। কি হলো বলেন, আমায় ছাড়ের, আমার হাতে লাগছে। আয়ান, লাগুক, আমার ওইখানে লাগে যখন তুমি অন্য কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলো। আমি তোমায় বারণ করে দিসলাম আর তুমি আমার কথা তো শুনো নি, বরং প্রেম করছো ওর সাথে। অনেক দূর দেখছি এগিয়ে গেছো, অনেক হয়েছে আর না। কথাগুলো রাগ করে চিল্লিয়ে বলল। আরে শুনুন আমার কথা, আসলে চুপ, আর একটা কথাও না, চুপচাপ আমার সাথে এসো। অরিদ্ধির হাত টেনে নিয়ে যাচ্ছে গাড়ির দিকে। কেন কথা বলবো না? অবশ্যই কথা বলবো। আপনি আমার সাথে এই রকম করতে পারেন না। আমার উপর আপনি কোনো অধিকার দেখাচ্ছে, আমার উপর আপনার কোনো অধিকার নেই। কেউ না আপনি আমার। তাই বলে অরিদ্ধি আয়ানের হাতের মধ্যে থেকে নিজের হাত সরিয়ে নিয়ে যেতে নেয়। আয়ান অরিদ্ধির থেকে এইসব কথা শুনে ওর মেজাজ আরও গরম হয়ে গেল। রাগে ওর পুরা মুখ লাল হয়ে গেছে। আয়ান অরিদ্ধিকে টেনে গাড়িতে বসিয়ে দিল। কি করছেন? ছাড়ুন প্লিজ আমায়, আমার আর ভুল হবে না। আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না, এমনি আপনার সাথেও না, প্রমিস করছি। আয়ান আর ও রেগে গেছে। ও জোরে ব্রেক করে। অরিদ্ধি এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কথা বলছিল, হঠাৎ এইভাবে গাড়ি ব্রেক করাতে আয়ানের দিকে তাকায়। তাকিয়ে অরিদ্ধির কলিজার পানি শুকিয়ে যায়। কোজ আয়ান এমনিতে ফর্সা, তার মধ্যে রেগে যেয়ে লাল হয়ে কালোতে পরিণত হয়েছে। অরিদ্ধি ভয় পেয়ে আর কোনো কথা বলল না। আয়ান গাড়ি থামিয়ে অরিদ্ধির সামনে এসে গাড়ির দরজা খুলে দেয়। অরিদ্ধি ও বোকার মতো কোনো কথা না বলে নেমে যায়। সে বুঝতে পারছে আজ তার কপালে দুঃখ আছে। অরিদ্ধি, অন্যের ভালো করতে যেয়ে আজ মনে হয় বলি হয়ে যাব এই রাগী ষাঁড়ের হাতে। আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দিও। আর আমি তোমার কাছে যখন মই দিয়ে উঠে যাব তখন মইটা ওইভাবে রেখ যাতে আমার বর আর বাচ্চাগুলার আমার কাছে আসতে কোনো প্রকার কষ্ট না হয়, মনে মনে বলল। আয়ান, এই মেয়ে আমার রাগিয়ে দিয়ে কি এত ভাবে? এই মেয়ে কি ভাবনায় ডুবে আছো? কখন থেকে ডাকছি কথা কানে যায় না? এসো আমার সাথে। ওর হাত ধরে। আমি ভাবছিলাম, ওই হারামি রাগী ষাঁড়টার কথা শুনে আমার ভাবনার ছেদ পড়ল। ও আমায় হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় আজকেই আমার শেষ দিন। যাওয়ার আগে বলে যাই, বিদায় পৃথিবী। সামনে তাকাতেই আমি শকড। কি উনি আমায় কাজী অফিসে নিয়ে এসেছে কেন? ওনার মতলবটা কি? জিজ্ঞাসা করব কি? আপনি আমায় কাজী অফিসে নিয়ে এলেন কেন? কারো কি বিয়ে? আয়ান, যাক, একটা কথা হলেও ঠিক বুঝেছ। হুম, বিয়ে। ও আগে বলবেন তো, তাহলে আর আমাকে জোর করে নিয়ে আসতে হতো না, আমি নিজের ইচ্ছাতেই আসতাম। ওলে আমার তোতা পাখি রে, কেন আর তর সইছে না বুঝি? আমার অনেদিনে ইচ্ছা আমি পালিয়ে এসে যে সব বিয়ে হয় তা দেখব। তা বিয়েটা কার বললেন না যে? কার আবার? আমার। মা আগে বলবেন তো। ও বুঝেছি। কি বুঝেছ তুমি? আমায় এখানে সাক্ষী হিসাবে নিয়ে এসেছেন তাই না? হাসি মুখে। আয়ান, আল্লাহ, এই মেয়ের মাথায় কি আছে? ও বুঝতেই পারছে না যে ওর সাথে কি হতে যাচ্ছে। এর মধ্যেই নিলয় আর মিলা এলো, এসে বলছে, কি ব্যাপার তোরা এখনও এখানে ভিতরে যাসনি যে? আয়ান, আরে নিলয় তোকে ফোন দিয়ে বলার পরে আমি এখানে ওয়েট করছিলা। জানিসই তো পুরাই ছোট বাচ্চা, ও এখনও অবধি বুঝেনি যে আমি ওকে বিয়ে করার জন্য নিয়ে এসেছি। নিলয় এর কানের কাছে যেয়ে বললাম। অরিদ্ধি, আরে আপু আর জিজু তোমরাও এসেছ, এসে ভালোই করছো। আজ উনার বিয়ে, কাছের মানুষ না থাকলে কেমন হয় বলো? আজ আমি ভীষণ খুশি। কোজ আয়ান আজকের পর থেকে আমায় আর বিরক্ত করবে না। বাট সবাই তো এলো, কিন্তু আপনার বউ তো এখনো এলো না। আয়ানকে। আয়ান, সবাই আছে এখানে, চলো ভিতরে যায়। কোথায়? বউ তো নেয়।
তুমি চলো এসে পড়বে। সবাই ভিতরে যায়। অরিদ্ধি ও আয়ানকে চেয়ারে বসতে বলে। আয়ান বসেছে বাট অরিদ্ধি কিছু বুঝতে পারছে না এই সব কি হচ্ছে। আয়ান অরিদ্ধির মুখ দেখে মুচকি মুচকি হাসছে। দেন আয়ান সাইন করে দেই। এবার অরিদ্ধিকে সাইন করতে বলল। অরিদ্ধি বলল, কাজী চাচ্চু আপনা কোথাও ভুল হচ্ছে, আমি কেন সাইন করব? সাইন তো করবে উনার বউ, সে এখনো আসেনি। কাজী সাহেব, আপনার নাম অরিদ্ধি জান্নাত না? হুম, তো আয়ান চৌধুরীর সাথে অরিদ্ধি জান্নাতের বিয়ে হচ্ছে। অরিদ্ধি সবার দিকে তাকিয়ে, হোয়াট? আয়ান, জাস্ট কুল বেবি, এত হাইপার হওয়ার মতো কিছু হয়নি, শুধু একটা সাইন করে দাও, তারপর থেকে আমি শুধু তোমার আর তুমি আমার হয়ে যাবে। হেসে হেসে অরিদ্ধি, আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব? আমি আপনাকে কখনো বিয়ে করব না, আপনার সাহস তো কম না। আমার সাহস কেমন তা তো আমি আগেই দেখিয়েছি, চোখ টিপ মেরে। অরিদ্ধির আগের কথা মনে পড়ল, কিন্তু তাও সে চুপ না থেকে কথা বলা শুরু করে দিল। আমি ভালোই ভালোই বলছি, আমায় যেতে দিন, আমি আপনাকে বিয়ে করব না। অরিদ্ধি উঠে চলে যেতে নেয়। আয়ান রেগে যেয়ে ওর হাত ধরে বসিয়ে দেয়। অরিদ্ধি রেগে যেয়ে বলে, আমার হাত ছাড়ুন, আপনি আমায় টাচ করবেন না, কোনো অধিকার নেই আপনার। আয়ান, অধিকার আগে ছিল না, কিন্তু আজকের পর থেকে তোমার উপর শুধু আমার অধিকার। আর টাচ করার কথা বলছো, কেন আমি টাচ করলে তোমার সহ্য হয় না আর তামিম করলে ভালো লাগে তাই না? আজকের পর থেকে আমার টাচ তোমার প্রতিনিয়ত সহ্য করতে হবে। নাও সাইন করে দাও, ভালো ভালো না করলে অন্য পথ খোলা আছে আমার। কি করবেন? কিছু করতে পারবেন না আপনি, আমি সাইন করব না। ওহ তাই? ওর কানের কাছে যেয়ে বললাম, রাকিবের মতো তামিমকে ও মেরে ফেলব আমি, যদি না কর। এটা উনি কি বলল? তার মানে রাকিবকে উনি মেরে ফেলেছে? ছি, উনি এতটা খারাপ? আমার মনে উনার জন্য কিছুটা হলেও জায়গা হয়েছিল, কিন্তু উনি যা করেছে আর যেসব করছে তার জন্য আমি ক্ষমা করতে পারব না। কি বললেন আপনি? ঠিক শুনেছ তুমি, আমি তামিমকে মেরে ফেলব। আর আমি জানি তুমি তোমার জন্য একজন নিরপরাধ মানুষকে জেনে শুনে মৃত্যুর দিকে ঠেলে দিবা না। না, আপনি এইটা করতে পারেন না, প্লিজ। আমি সব করতে পারি তোমার জন্য, তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো। ওয়েট। নিলয় আর মিলা ওদের কথা শুনছে, কিছুই বলছে না। আয়ান বলল, দোস্ত ওরে দেখা। নিলয় তার ফোন বের করে অরিদ্ধিকে দেয়। অরিদ্ধি হাতে নিয়ে দেখতে পায় তামিম একা একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে আর ওর পাশে ছুরি নিয়ে কিছু গুন্ডার মতো লোক দাঁড়িয়ে আছে, বাট তামিম ওদের দেখেনি। এই সব দেখে অরিদ্ধির বাত পা কাঁপছে, গলা শুকিয়ে গেছে। আয়ান ফোনটা হাতে নিয়ে বলল, নিলয় তামিমকে শেষ করে দিতে বল। অরিদ্ধি, নন্না না, তামিমকে শেষ করে দিল। আশার কি হবে? ও যে খুব ভালোবাসে তামিমকে, কত ভুল বুঝাবুঝির পরে ওরা এক হয়েছে। আমি আশাকে কথা দিয়েছি তামিমকে তার হাতে তুলে দিব, এখন নিজের সুখ খুঁজতে যেয়ে আশার সুখ আমি কেড়ে নিতে পারব না। অরিদ্ধি কিছু বলছে না, ভাবছে। মিলা মুখ খুলল, ওরু তুই রাজি হয়ে যা, আমি বলছি আয়ান ভাইয়া ছেলে হিসেবে খারাপ না, প্লিজ। অরিদ্ধি, তুই কিভাবে বলতে পারলি আমায়? নিলয় ভাইয়ার ব্যাপার আলাদা আর তুই আমার বোন হয়ে। ছি আপু, আমার ভাবতেও খারাপ লাগছে যে তুই আমার বোন। কাকে বিয়ে করতে বলছিস তুই? যে একটা গুন্ডা, খুনি, তাকে, যে কি না বিয়ে করার জন্য একটা মেয়েকে ব্ল্যাকমেল করে তাকে। ছি আপু। ওরু শুন আমার কথা, আর কোনো কথা বলবি না তুই। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো কথা নেই। মিলা কিছু বলতে যাবে কিন্তু নিলয় তাকে আটকিয়ে দিল। অরিদ্ধির চোখ থেকে পানি পড়ছে, ওর সাথে যা হচ্ছে ও তা স্বপ্ন মনে করছে, ও বিশ্বাস করতে পারছে না। আয়ান, আমি জানি তুমি আমাদের ভুল বুঝছ, তোতাপাখি, তুমি আসল কথা জানলে সব বুঝতে পারবে। এখন তো তোমায় বুঝতে দিল তমি আমার লাইফ থেকে হারিয়ে যাবে, আমি তো তা হতে দিতে পারি না, তাই কড়াভাবে কথা বলতে হবে তোমার উপর, পরে ভুল বুঝাবুঝি মিটিয়ে নিব। তোতাপাখি, সাইন করে দাও।
অরিদ্ধি কি করবে বুঝতে পারছে না, ওর কানে আশাকে দেওয়া কথা বাজছে। অরিদ্ধি কিছুক্ষণ ভেবে সাইনটা করে দিল। অরিদ্ধির বাত কাঁপছে। আয়ান তো খুব খুশি, আজ থেকে ওর তোতাপাখি, ওর 3 বছরের নিঃস্বার্থ ভালোবাসা আজ একটা প্রাণ পেল। অরিদ্ধি স্তব্ধ হয়ে গেছে, কোনো কথা বের হচ্ছে না অরিদ্ধির মুখ থেকে। মিলা মনে মনে বলছে, আমি জানি অরু তুই এখন ভীষণ কষ্ট পাইছিস, কিন্তু আয়ান খুব ভালো ছেলে, ও যে তোকে 3 বছর যাবৎ নীরবে ভালোবেসেছে, তোকে জানায়নি তোর ভালোর জন্য। ওর মতো করে তোকে কেউ ভালোবাসতে পারবে না। তুই যখন ওর ভালোবাসা বুঝতে পারবি তখন তুই আমায় ক্ষমা করে দিবি। মিলার অরিদ্ধিকে দেখে চোখে পানি এসেছে। নিলয় ইশারায় চুপ করে থাকতে বলল। নিলয় আর মিলা বাহিরে যায়। আয়ান অরিদ্ধিকে ডাকছে, ও আগের মতোই চুপ করে আছে। তা দেখে আয়ান ওকে টেনে তুলে। হঠাৎ করে অরিদ্ধি সেন্সলেস হয়ে যায়। আয়ান অরিদ্ধিকে কোলে তুলে নিয়ে বাহিরে আসে। অরিদ্ধিকে আয়ানের কোলে ওই অবস্থায় দেখে নিলয় আর মিলা বলে, ওর কি হয়েছে? আয়ান বলে, ও সেন্সলেস হয়ে গেছে। নিলয় বলল, ওকে তো এই অবস্থায় নিয়ে যাওয়া যাবে না, সবাই সন্দেহ করবে। আর আমি বলেছিলাম আমি মিলা আর অরিদ্ধি একসাথে ঘুরতে বেরিয়েছি, তাই কেউ আমাদের খোঁজ নেয়নি। এখন তো রাত হয়ে গেছে, এখন কি হবে? মিলা, ওকে তো এই অবস্থায় নিয়ে যাওয়া যাবে না, আর তাছাড়া ওর এখন মেন্টালি অসুস্থ। আয়ান, নিলয় তুই ফোন করে দে যে আমরা একটু দূরে এসেছি, আর আনফর্চুনেটলি আটকে পড়ি, আজকে আমরা হোটেলে ফিরতে পারবো না, সবাই যেন টেনশন না করে। নিলয় আয়ানের কথা অনুযায়ী জানিয়ে দেয়। দেন ওরা কাছে কোনো হোটেলে যেয়ে 3টা রুম বুক করে, একটাতে নিলয়, অন্যটাতে মিলা, আর বাকি একটাতে আয়ান আর অরিদ্ধি। আয়ান অরিদ্ধি একা ছাড়তে পারল না। কোজ, ও এখন আমার ওয়াইফ, ওর সব দায়িত্ব আজ থেকে আমার। ওকে আমি কোনো কষ্ট পেতে দেব না, ওর সব কষ্ট আমি নিয়ে নিব। তোতাপাখি আমায় ভুল বুঝেছে, ওই কথা না বললে যে তুমি বিয়েতে রাজি হতে না। তুমি যেদিন আমার ভালোবাসা বুঝতে পারবে সেই দিন তুমি আমায় ঠিক ভালোবাসবে, তোতাপাখি। আয়ান এইসব ভেবে হাসে দিল। সে অরিদ্ধিকে বেডে শুয়ে দিয়ে ওর কপালে ভালোবাসার পরশ দিয়ে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে ওর তোতাপাখি এখন ওই অবস্থায় আছে। দেন আয়ান ওর পাশে তার তোতাপাখিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। রাত 11টা। চলবে।